দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। 2-1 দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, সর্বত্র চলছে আলোচনা। সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল দেশে ফিরছেন স্পিকার। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক, পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে বহিষ্কারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছে জামায়াত ইসলামী। স্পিকারের চিঠি পেলে আসন শূন্য ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত। পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আরও যদি উনি পার্লামেন্ট থেকে মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন, তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে। সেপ্টেম্বরে ভারতে হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। নিশ্চিত করলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। রাজধানীর মোহাম্মদপুর, বীরপুর, আদাবর্ষ বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরেই গ্যাসের তীব্র সংকট। কোথাও একেবারেই জ্বলছে না চুলা, বিকল্প উপায় খুঁজছেন অনেকেই। গ্যাস নাই, আজকে 5 দিন ধরে, শুক্রবারের থেকে নাই গ্যাস। পাহাড় কাটার কারণে দেশে ভূমিধসের ঝুঁকি বেড়েছে বহুগুণ। 3 পার্বত্য জেলাসহ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজারে নির্বিচারে চলছে মাটি সরানোর কাজ। শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে আগামীকাল ভারত জুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির। প্রশ্ন ফাঁসের ঘটনায় দ্রুত বিচার, আদালত গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর। এবারে পুরো আয়োজন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2-1 দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন, এমন আলোচনা সর্বত্র। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বিএনপির শীর্ষ পর্যায় থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে। অবশ্য বিষয়টিকে এখন পর্যন্ত গুঞ্জন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান। সংবিধান অনুসারে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। কিন্তু বুধবার হঠাৎই খবর ছড়িয়ে পড়ে তিনি 2-1 দিনের মধ্যে পদত্যাগ করছেন। অবশ্য এ নিয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন। সংবিধানে সেই সুযোগ রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক, পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। জানি, এর বাইরে কিছু জানি না। অবশ্য সরকার ও বিএনপি সংশ্লিষ্ট সূত্র বলছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতিমধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে সরে যেতে বলা হচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আলোচনায় ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনার মধ্যেই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের 2 দিন আগেই আগামীকাল দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন। সংসদ সচিবালয় জানিয়েছে, রবিবার স্পিকারের দেশে ফেরার কথা ছিল, সে সময়সূচি এগিয়ে আনা হয়েছে। স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনায় রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও জোরদার হয়েছে। সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। চিকিৎসার জন্য গত 19 জুলাই থাইল্যান্ডে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জামায়াত ইসলামী আজ
নির্বাচন কমিশনকে জানিয়েছে। ইসি বলেছে, জামায়াতের চিঠির উপর ভিত্তি করেই নজরুলের আসন শূন্য ঘোষণার সুযোগ নেই। এ বিষয়ে স্পিকারের কাছ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত নেওয়া হবে। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারির ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্তের পর নৈতিক স্খলনের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করেছে জামাত ইসলামী। দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের এমপি পদ থাকবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। দল থেকে বহিষ্কারের বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জামাত ইসলামী। বৃহস্পতিবার পাঠানো এই চিঠি সই করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের অবস্থান ব্যাখ্যা করেন এই নির্বাচন কমিশনার। আর্টিকেল 70 হচ্ছে পার্টি থেকে যদি পদত্যাগ করে তাহলে ওনার মেম্বারশিপ চলে যাবে। আর আরেকটা হলো সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতে হবে, পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আর যদি উনি পার্লামেন্ট থেকে মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে, নির্বাচন কমিশনে আসার কোনো প্রশ্ন ওঠে না। সংবিধানের ৬৬, ৬৭ ও ৭০ অনুচ্ছেদ অনুযায়ী বেশ কয়েকটি কারণে একজন ব্যক্তি সংসদ সদস্য পদে থাকতে পারবেন না। এর অন্যতম হল রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হয়ে কেউ দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। কিন্তু দল থেকে বহিষ্কার হলে কি হবে, এসব অনুচ্ছেদে তার উল্লেখ নেই। এদিকে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে সাতক্ষীরা শ্যামনগরে বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা শ্যামনগর উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের তৌহিদি জনতা ও ওলামায়ে কেরামের ব্যানারে এ আয়োজন করা হয়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্র শিল্প, স্বাস্থ্যসেবা খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, তৈরি পোশাক খাতের বহুমুখীকরণ এবং দক্ষ মানব সম্পদ গড়ার উপরও জোর দেওয়া হয়েছে। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথাই জানিয়েছেন। অনুষ্ঠানে দেশি বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী, বহুজাতিক কোম্পানির শীর্ষ নির্বাহী, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন খাতের বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। Bangladesh's future depends not only on attracting investment. বাংলাদেশের ভবিষ্যৎ কেবল বিনিয়োগ আকর্ষণের উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্ব গড়ে তোলার উপর। আমি এই কক্ষে উপস্থিত প্রতিটি ব্যবসায়িক নেতাকে সেই সম্ভাবনাময় ভবিষ্যতের অংশ হতে আহ্বান জানাচ্ছি। আমরা একসাথে এমন একটি অর্থনীতি গড়ে তুলতে পারি যা হবে সুদৃঢ়, ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক। আমি আপনাদের সবাইকে বাংলাদেশে বিনিয়োগ ও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনের আমন্ত্রণ জানাচ্ছি। Let us become partners in building a prosperous and globally connected Bangladesh. সেপ্টেম্বরে ভারতে হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি জানান, আমন্ত্রণপত্রটি এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ভারতের চলমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেছেন, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের আগামী সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলছেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে আটক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডের সকল মামলার তদন্ত 1 বছরের মধ্যেই শেষ হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে সেনা হেফাজত থেকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সম্প্রতি রাজধানীতে তিনি গ্রেপ্তার হন। এই সাবেক সেনা কর্মকর্তা দীর্ঘ ৪৫ বছর পালিয়েছিলেন। মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত জুলাই আন্দোলনে যখন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, সেই সময় মাসুদউদ্দিন চৌধুরী এবং সেই মুজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে এবং আমরা তথ্য পাচ্ছি যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার আমাদের পার্শ্ববর্তী দেশে উনি যাতায়াত করেছেন। বাংলাদেশে এসে তিনি আত্মগোপনে থেকে এই মানবতা বিরোধী অপরাধে মাসুদউদ্দিন চৌধুরী সহ সরকারের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের নিয়মিত যোগাযোগ ছিল, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। সারা বাংলাদেশের একটা গণমানুষের দাবি হচ্ছে যে এই জুলাই আন্দোলনে যারা শহীদ, যারা পঙ্গুত্ব বরণ করেছে, সেগুলোর মানবতা বিরোধী বিচারগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে হয়, সেই লক্ষ্য নিয়ে আমরা জুলাই আন্দোলনে শহীদদের বা ওই মামলাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা তদন্ত কাজ শেষ করার চেষ্টা করছি। আগামী 1 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যে যাতে জুলাইয়ের সম্পর্কিত যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে সেটা আমরা যে কোনো মূল্যে আমরা ইনভেস্টিগেশন শেষ করব এবং বিচারের সম্মুখীন আমরা করব। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। কয়েকদিন ধরেই তীব্র গ্যাস সংকটে ভুগছেন রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, আদাবর, বনশ্রী, রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। আজ ভোর থেকে অনেক এলাকায় চুলা একেবারেই জ্বলেনি। কক্সবাজারে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাসের চাপ কমে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যে চুলাটি দেখছেন সেটি অনেকক্ষণ ধরেই জ্বালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু গ্যাস না থাকায় সেটি জ্বলছেই না। শুধু এই বাসা নয়, এই চিত্র এখন রাজধানীর অনেক বাসাই। দিনের পর দিন গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়ছেন গৃহিণী, কর্মজীবী মানুষ আর শিশুরা। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে মোহাম্মদপুরে বাস করছেন পারভিন আক্তার। গত কয়েকদিন গ্যাসের চাপ একেবারেই নেই বললেই চলে। ফলে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার তৈরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। বাধ্য হয়ে ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা, এতে বাড়ছে খরচ। ছেলে মেয়ে আছে, তাদের খাবার দিতে হয়, অসুস্থ মা আছে, তার জন্য রান্না করতে হয় একটু করে, এই সময় এটা ওটা বানাই দিতে হয়। এখন কি করব, আমরা আসলে খুব বিপদের মধ্যে আছি। শুধু মোহাম্মদপুর নয়, রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, আদাবর, বনশ্রী, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, উত্তরা, শ্যামলী, কল্যাণপুর, ডেমরা, বাসাবো, গেন্ডারিয়াতেও একই অবস্থা। বৃহস্পতিবার ভোর থেকেই চুলায় আগুনই জ্বলেনি। এই অবস্থায় কেউ কেউ ভরসা করছেন সিলিন্ডার গ্যাসে। আমার স্বাস্থ্যকর খাবার হচ্ছে না, দেখা যাচ্ছে বাহির থেকে কিনে খাওয়া হচ্ছে, বাড়তি একটা খরচ হচ্ছে। আমরা তো একটা গ্যাসের বিল দেখা যাচ্ছে দিচ্ছি। একটা সিলিন্ডার কিনে দিল, একটা আগের পুরোনো গ্যাস আছিল সেটা নামালে আমরা ইউজ করতেছি। ওই একদিন পাক করে 7 দিন খাওয়ার লাগে। তা বাসা খাবার কতই খাওয়ায়, বাচ্চা কাচ্চা অতই বাসা খাবার খাওয়ান যায়। আইটেমের সংখ্যা কমে গেছে। আজকে আমার হাজবেন্ড বলতেছে একটা রান্না করো, অত কষ্ট করে করতে হবে না। সবার পক্ষে অবশ্য এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে কাঠের চুলায় রান্না করেন অনেকে। আপনার গ্যাস নাই আজকে 5 দিন ধরে, শুক্রবারের থেকে নাই গ্যাস। আপনার বাহিরের খাবার আমরা কিনা খাই, হোস্টেলের খাবার খাই, আমাকে পোষায় না, অনেক কষ্ট হয়ে যায়। কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে রাজধানীতে গ্যাসের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ত্রিপুরা পল্লী মারাত্মক ভাঙনের মুখে পড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি বসতঘর ভেঙেও গেছে। দ্রুত গাইডওয়াল নির্মাণ না হলে চলতি বর্ষায় পুরো পল্লী বিলীন হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির রঘুনন্দন পাহাড়, এই ভূমিতে বেশ কয়েকটি ত্রিপুরা পরিবারের বসবাস। কয়েক বছর ধরে ভারী বর্ষণ ও পাহাড় ধসের কারণে ধ্বংস হচ্ছে ত্রিপুরা পল্লীর বসতভিটা। তো আমাদের এখানে আপনার মোটামুটি সব এখানে বাড়িঘর নিয়ে 40টা ফ্যামিলি ছিল। তো 40টা ফ্যামিলির মধ্যে এখন ওরা এখানে ঘর বাড়ি ভাঙা বিন্দা অন্য জায়গায় চলে গেছে। ডল আসলে অনেক আতঙ্ক পাই, বলার মতো না, সাগরের মতো। এখানে বাসায় থাকার জন্য আমরা খুবই সুখে শান্তি ছিলাম, কিন্তু এই ভাঙনের কারণে আমরা এখন ওই পাশে গেছি। ওই পাশে কিছু আমাদের নেই, বাড়ি ঘরও ভেঙে গেছে। এবছর টিলায় ধস দেখা দেয় আতঙ্ক রয়েছেন ত্রিপুরা পল্লীর বাসিন্দারা। মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। পাহাড়ে চলাচলের রাস্তাটি ভেঙে যাওয়ায় পোহাতে হচ্ছে ভোগান্তি। 100 বছরের ঐতিহ্য ধরে রাখতে পাহাড়ে গাইডওয়াল নির্মাণের দাবি স্থানীয়দের। এই বছর প্রচুর ভারী বৃষ্টিপাতে ভাঙনের ফলে ভয়াবহ, আমরা খুব বয়ে আতঙ্কে আছি। যে কোনো সময় গ্রাম বিলীন হয়ে যেতে পারে। এজন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা গাইডওয়ালের জন্য। এখানে যারা ত্রিপুরা আছেন ওনাদের নিরাপত্তার জন্য আমার মনে হয় এখানে গার্ডওয়াল দেওয়াটা খুব প্রয়োজন আমার মনে হয়। পল্লীর বাসিন্দাদের পাহাড়ে পুনর্বাসনের পাশাপাশি ধস রোধের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় প্রশাসন। যেটা করলে এই ব্রিজটা আসলে রক্ষা করা সম্ভব হবে। খুব সম্ভবত এলাকাবাসীর একটা দাবিও আছে গাইডওয়ালের। এটা সম্ভবতা যাচাই করে যদি সম্ভব হয় জরুরি ভিত্তিতে গাইডওয়ালের বিষয়টা দেখার জন্য। 1947 সালের পর ত্রিপুরা পল্লীতে বসবাস শুরু করে 47টি পরিবার। পাহাড় ধসের কারণে পল্লী ছেড়েছে 24টি পরিবার। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ এবং প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস এবং দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে একটি প্রতিবেদন। অবৈধভাবে পাহাড় কাটার কারণে দেশে ভূমিধসের ঝুঁকি বেড়েছে বহুগুণ। 3 পার্বত্য জেলাসহ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং মৌলভীবাজার অঞ্চলে নির্বিচারে চলছে পাহাড় কাটা। এতে প্রতি বছরই বর্ষায় ভূমিধসে বাড়ছে প্রাণহানির ঘটনা। কক্সবাজারের 51টি পাহাড়ে গড়ে উঠেছে প্রায় 22,000 অবৈধ বসতি, যেখানে ঝুঁকি নিয়ে বাস করছেন কয়েক লাখ মানুষ। চলতি জুলাইয়ে ভয়াবহ ভূমিধসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্তত 17 রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে, আর 3000-এর বেশি মানুষ আশ্রয়স্থল হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। হঠাৎ করে অনেক একটা বড় আওয়াজ আছে, ওটা শুনে বাসা থেকে বের হয়ে দেখলাম আমাদের পাশে যে বাসা আছে, উনি আমার ভাবি হয়। দেখলাম ওনাদের বাসার এই যে পাকঘরটা আছে ওইখানে হঠাৎ করে পিছনে পাহাড়টা এসে পুরো ঝাঁপিয়ে গেছে। পাহাড় ধসে আসার পরে ও পাকঘরে ছিল, পাকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে যাচ্ছে, তখন ও নিচে পড়ে গেছে। গত 18 বছরে ভূমিধসের ঘটনায় মারা গেছেন অন্তত 290 জন। এরপরও থামছে না পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার প্রবণতা। বর্তমানে জেলার বিভিন্ন পাহাড়ে প্রায় 3 লাখ মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। ভোর 4টা, 4:30টার দিকে শুনতে পাই মিশন পাড়ায় এই পাহাড় ধসে একই পরিবারের 3 জন মাটি চাপায়। গাছের নিচের মাটিগুলো নরম হওয়ার কারণে আপনার মাটি সহ গাছ একদম চাপা পড়ছে, এদিকে নেমে চলে আসছে। বান্দরবানের 2 পৌরসভা সহ 7 উপজেলায় প্রায় 10,500 মানুষ পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তাদের 1/3 অতি মাত্রায় ঝুঁকিতে রয়েছেন। পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বসতি স্থাপন এবং নির্বিচারে পাহাড় ও গাছপালা কাটার কারণে অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে সহজেই পাহাড়ের মাটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটে। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সচেতন করতে এবং নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও থামানো যাচ্ছে না পাহাড়ে বসবাসকারীদের। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। লেমন গ্রাস হলো সরু এবং দীর্ঘ পাতা বিশিষ্ট একটি উদ্ভিদ।
বাণিজ্যিকভাবে এর চাষ করা হয় সুগন্ধির জন্য, রান্নাসহ চা তৈরিতে ব্যবহার করা হয় এই লেমন গ্রাস। এটি চাষ করে নিজের জীবন জীবিকায় আমূল পরিবর্তন এনেছেন নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলার এক কৃষি উদ্যোক্তা। লেমন নামক একটি ঘাস, যে ঘাসটি বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় রেস্টুরেন্টের স্যুপের মাধ্যমে খাওয়া যায় এবং এই ঘাসটি বিশ্বের বিভিন্ন দেশের খুবই জনপ্রিয়। বর্তমানে নওগাঁর সাপাহার উপজেলার কৃষি উদ্যোক্তা সোহেল রানা তিনি এই ঘাসটি তার বাগানে চাষ করছেন এবং এই ঘাস থেকে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একটি চা তৈরি করছেন, যে চা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। এখানে সোহেল ভাই কিভাবে এই চাটা শুরু করলেন, লেমন ঘাস থেকে তৈরি চায়ের কেমন চাহিদা সে বিষয়ে জানবো। আমরা সাপাহার বরেন্দ্র এগ্রো পার্কে এটা শুরু করেছি 2015 সাল থেকে চাষ করছি। এটা আমি প্রথম থাই স্যুপের মধ্যে এই লেমন ঘাসটা খাই, তখন দেখি যে স্যুপের যে টেস্ট সেটা তো পাই, পরে আমি দেখলাম যে এটা ঘাসের মতো একটা জিনিস ভাসতেছে, ধানের ঘাসের মতো। তখন আমি জিজ্ঞেস করি এবং স্টাডি করি, ইউটিউবে বিভিন্ন রিসার্চ আর্টিকেলগুলো পড়ি, তখন দেখলাম যে এটা লেমন ঘাস অনেক স্বাস্থ্যগুণ এটা। তখন আমি এটা মানে স্বাদের কারণে এটার আমি চারা সন্ধান করি। পরে আমি 15 সালের দিকে আসাদগেট হর্টিকালচারের হর্টিকালচারে পাই, সেখান থেকে একটা চারা সংগ্রহ করে আমি আমাদের গ্রামের রূপগ্রাম এগ্রো ফার্ম তখন শুরু করেছিলাম, সেখানে লাগাই। সেখান থেকে আস্তে আস্তে সম্প্রসারণ করতে করতে আমাদের বরেন্দ্র এগ্রো পার্কে এটা সম্প্রসারিত করি, আমি বাণিজ্যিকভাবে চাষ করছি। তখন দেখি যে লেমন গাছের উপকারিতা জেনে আমি কিন্তু তখন 15 সাল থেকে আমি চায়ের মতো করে এটা খাওয়া শুরু করি। তখন দেখি যে এটা অনেক মেডিসিনাল ভ্যালু এবং স্টাডি রিসার্চ পেপারগুলোতে আমি সেটা জানতে পারি। ঘাস থেকে তৈরি চাটি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহলে সাড়া ফেলেছে। আমার কাছে খুব ভালো লাগতেছে। আজকে লেমন ফ্লেভারে যে চাটা খাচ্ছি আমার কাছে সম্পূর্ণ নতুন। বাজারে সাধারণত টি প্যাকেট চা খেয়ে অভ্যস্ত, তারাও যদি এই চা খায় তাহলে আমার মনে হয়, আমার বিশ্বাস এই চাটার প্রতি তারা আরো আকৃষ্ট হবে। আর বিশেষ করে আমার আম্মু অনেক পছন্দ করে চাটা, এটা বাজারের চায়ের চাইতে অনেক আলাদা এবং অনেক স্বাস্থ্যসম্মত। ঘাসটি কেটে যখন চায়ের কেটলির মধ্যে দেওয়া হয় এবং যখন পানি গরম হবে, গরম পানি থেকে যখন ঘ্রাণ বের হয়, সেই ঘ্রাণে যারা চা ভোক্তা রয়েছেন তারা কিন্তু সতেজ হয়ে ওঠে। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। একটি পক্ষ জুলাই আন্দোলনকে কাজে লাগিয়ে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। বিকেলে রাজধানীতে ছাত্র ফেডারেশনের 14তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেছেন, ওই পক্ষটির নানা দাবি নিয়ে রাজনৈতিক নৈরাজ্য তৈরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তারা কখনো নারীর উপর আক্রমণ, কখনো ক্ষমতাসীনদের মধ্যে গুপ্ত ছিল। বাংলাদেশে আমরা দেখি জুলাই আন্দোলনকে কাজে লাগিয়ে আবার এখানে একদল উগ্রবাদী রাজনীতি এবং বিভাজনের রাজনীতি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। কাজেই জুলাই আন্দোলনের মধ্যে অনেকেই থাকতে পারেন, কিন্তু জুলাই আন্দোলনের প্রকৃত যে চেতনা, জুলাই আন্দোলনের যে অন্তরাত্মা, সেটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ, সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশ। দর্শক, এবার দেশের আরও কিছু আলোচিত খবর নিয়ে সংবাদ সংক্ষেপ। 50তম BCS এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 6165 জন প্রার্থী। বৃহস্পতিবার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। আগস্ট মাসের 10 তারিখে মৌখিক পরীক্ষা শুরু হবে, আর নভেম্বরের 25 তারিখ চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে PSC। জনস্বার্থে পুলিশের 17 উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এদের মধ্যে 3 জন DIG পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। সরকারি চাকুরি আইন 2018 এর 45 ধারা অনুযায়ী এই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট নেয়ার সুবিধা আরও 6 মাস বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের 31 পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এবার আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত সময় দিয়েছে আদালত। এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় 8 বার পিছিয়েছে। শিক্ষা ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কিভাবে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে সে বিষয়ে 2 দিনের প্রশিক্ষণের আয়োজন করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। জার্মানি ভিত্তিক উন্নয়ন সংস্থা GIZ এর সহযোগিতায় এই প্রকল্পের অধীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন। আজ এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। শিক্ষার্থীরাও প্রতিনিয়ত এআই টুল ব্যবহার করছে। এমন বাস্তবতায় দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে, যেখানে সহযোগিতায় রয়েছে জার্মানির একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা GIZ এর ডিজিটাল স্কিলস টু সাকসিড ইন এশিয়া প্রকল্প। 2023 সাল থেকে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি এই আঞ্চলিক উদ্যোগের একটি সক্রিয় অংশীদার। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এই ইথিক্যাল কনস্ট্যান্ট মেনে আমরা কিভাবে আমাদের রিসার্চে এই এআই টুলসগুলোকে অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়ে আজকে শিক্ষকদের একটা বিশেষ ট্রেনিং। একটা ক্লাসরুমে আসলে যে শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত থাকার কথা বাংলাদেশে সেই অনুযায়ী অনেক বেশি। তো এই যে ওয়ার্কলোডটা শিক্ষকদেরকে বহন করতে হচ্ছে বছরের পর বছর, তো এআই বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাধ্যমে যে টুলসগুলো আমরা এখন পাচ্ছি, এই টুলসগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষকরা তাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য জানান, এই প্রশিক্ষণ শিক্ষকদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে। কেমন করে ছাত্ররা এটা গ্রহণ করলো সেটার মধ্যেই থাকবে আসল আমাদের টেস্টটা। If we can implement it in the classrooms, if we can implement it to enhance the knowledge of our students, তাহলে এটা আমরা মনে করব যে আমরা সার্থক হয়েছি। অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল দক্ষতা এবং একাডেমিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের পাশাপাশি ভারত ও ভিয়েতনাম জুড়ে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় দেশের সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ছাড়াও আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর যুক্ত রয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। অবশ্য প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁস ইস্যুতে করা শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে দিল্লি থেকে গোটা ভারতে। জোরালো হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। মঙ্গলবার বিক্ষোভকারীদের উপর পুলিশের অভিযানে উত্তাপ বেড়েছে কয়েক গুণ। বিনোদন জগতের তারকা থেকে শুরু করে বিরোধী দলগুলো আন্দোলনে সমর্থন দেয় আরও তীব্র হচ্ছে বিক্ষোভ। এতে রাজনৈতিকভাবে ব্যাপক চাপের মুখোমুখি বিজেপি সরকার। এ অবস্থায় প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর দেয়া এমন আশ্বাসেও কমছে না উত্তেজনার পারদ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এছাড়া শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে নরেন্দ্র মোদী তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি নষ্ট করছেন বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এমনকি এলাকাটিতে গতরাতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরপর অনেক এলাকায় মোবাইল সহ সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে বিজেপি শিক্ষার্থীদের আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে। আন্দোলন যেই জোরদার হতে শুরু করেছে, বিজেপি বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে বিক্ষোভকে বানচাল করার চেষ্টা করছে। বিজেপির লোকেরাই পুলিশের ওপর পাথর ছুঁড়েছে, তারপরে সিজেপির ওপর দায় চাপাচ্ছে। এদিকে উত্তেজনা বাড়তে থাকায় বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে দিল্লির 16টি মেট্রো স্টেশন। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে খেলার খবর। এক যুগ পর অনুষ্ঠিত হলো ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের নির্বাচন। 15 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বে রয়েছেন ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। অ্যাডহক কমিটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্যারা স্পোর্টসের উন্নতি করার আশ্বাস দিলেন নবনির্বাচিত কর্মকর্তারা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রীড়া অঙ্গনে বৃহস্পতিবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি ও বাংলাদেশ। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলা এই নির্বাচনে 4 ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন 8 জন।
রিটার্নিং কর্মকর্তা সাজিদ বিন জাহিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে কোষাধ্যক্ষ পদে 14 ভোট পেয়ে জয়ী হন আসিফুল হাসান মাসুদ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হেদায়েতুল আজিজ। অ্যাডহক কমিটি থেকে আস্থা অর্জন করে কমিটিতে মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মারুফ আহমেদ মৃদুল, আর সভাপতি হয়েছেন নাসিরুল ইসলাম। স্পোর্টসকে আসলে ডিসিমিনেট করতে হবে, বিভিন্ন জায়গায় প্রান্তিক পর্যায়ে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে, সেটির একটা পরিকল্পনা আমাদের রয়েছে। ইতোমধ্যে আমরা আমাদের এই কমিটিতে যারা কাজ করেছি নির্বাচনের আগেই আমরা এটির একটা ইভেন্ট ক্যালেন্ডার আমরা তৈরি করেছি যে 1 বছরে আমরা এটাকে কোথায় নিতে পারি। সেক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনায় মাননীয় মন্ত্রী মহোদয়েরও আমাদের প্রতি একটি নির্দেশনা ছিল যে অন্ততপক্ষে আমরা এই প্রান্তিক পর্যায়ে এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য ডিভিশনাল পর্যায়ে স্পোর্টসটাকে আমরা নিতে পারি কিনা। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্যারা স্পোর্টসকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত মহাসচিব। আমরা ন্যাশনাল প্যারা স্পোর্টসটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো। সবার দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে আমরা ন্যাশনাল বাংলাদেশের সবচেয়ে জুয়েল প্যারা অ্যাথলেটদের সংগ্রহ করতে পারবো। এর মাধ্যমে বাংলাদেশ একটা বড় ভালো ফলাফল রেজাল্ট করবে। মোট 15 সদস্যের কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হয়েছেন সানোয়ার হোসেন। আগামী 4 বছরের জন্য গঠিত কমিটিতে 8 জন নির্বাহী সদস্য রয়েছেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। 2-1 দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, সর্বত্র চলছে আলোচনা। সরকারের পক্ষ থেকে নিয়ে কিছু বলা হয়নি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল দেশে ফিরছেন স্পিকার। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে বহিষ্কারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছে জামায়াত ইসলামী। স্পিকারের চিঠি পেলে আসন শূন্য ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত। পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আরও যদি উনি মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে। সেপ্টেম্বরে ভারতে হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি, নিশ্চিত করলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, আদাবর সহ বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরেই গ্যাসের তীব্র সংকট। কোথাও একেবারেই জ্বলছে না চুলা, বিকল্প উপায় খুঁজছেন অনেকেই। গ্যাস নাই, আজকে 5 দিন ধরে, শুক্রবারের থেকে নাই গ্যাস। পাহাড় কাটার কারণে দেশে ভূমিধসের ঝুঁকি বেড়েছে বহুগুণ। 3 পার্বত্য জেলাসহ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও মৌলভীবাজারে নির্বিচারে চলছে মাটি সরানোর কাজ। শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে আগামীকাল ভারত জুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির। প্রশ্ন ফাঁসের ঘটনায় দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।